আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। বড্ড রস না তোর? আজ দেখ তোর কি করি। এ কি, সবকিছু তো অন্ধকার কেন? কে 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 তুমি? কে তুমি? এগোবে না, এগোবে না বলছি। খুব খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, 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 বাঁচাও। আলাদা করে খারাপের হবেটা কি? যা হবার তা তো হয়েই গেছে। এবার শুধু অপেক্ষা করছে তোর তোর পরিণাম। না 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 না, আমি আমি কি ক্ষতি করেছি তোমার? আমি কি ক্ষতি করেছি? এসো না, এসো না, এসো না, আমার কাছে এসো না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। করি আমি। ওহ, এটা স্বপ্ন? কটা কটা বাজলো? ইস, বড্ড দেরি হয়ে গেল উঠতে, বড্ড দেরি হয়ে গেল। কখন স্নান করব, কখন রান্না হবে? উনি আজ নিঘাত রেগে যাবেন আমার ওপর। না না না, যাই যাই, স্নানটা সেরে আসি। কি ব্যাপার বিনোদিনী? বেশ ভালোই তো চলছে। বেলা করে ঘুম থেকে উঠছো, কি বলতে চাইছো তুমি? মিনু যদি কোনোভাবে আসতে না পারে সেই দিনগুলোই এই অসময়ে খাবার জুটবে? না 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 না, আপনি আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি 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 সময়ের মধ্যেই সমস্ত রান্না করে আপনাকে খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি যাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানতাম এমনটাই হবে। না না, আমারই দোষ। এরকম করলে চলবে না আর। একবার ঠাকুরস্থানে যেতে হবে। মাঝে মধ্যে এরকম ভয়ের সব স্বপ্ন দেখি। এই এক জ্বালা, স্নান করতে এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠা, উফ। কিরে, কোথায় যাচ্ছিস? কে কে? নিচের দিক থেকে কেউ ডাকলো মনে হলো, কিন্তু কই, কেউ নেই তো। গান বাজছে মনে হয়। শুনতে পাসনি? কে 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 আছে এখানে? আমি কি ভুল শুনলাম? নাকি নাকি সত্যি কেউ আছে এখানে? একবার কি নিচে নেমে দেখবো। কে আছো নিচে? কি হলো? সাড়া দাও, সাড়া দাও বলছি। বিনোদিনী বুকে ভয় নিয়ে নিচে নামতেই যাচ্ছিল। ঠিক এমন সময় পিছন থেকে কারোর যেন হিমশীতল স্পর্শ অনুভব করল সে, ঠিক তার দুই কাঁধের উপর। পিছন দিকে না তাকিয়েই নিজের চোখ দুটো বন্ধ করেই চিৎকার করে বলল, কে কে কে? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে। সাথে সাথে পিছন থেকে এক প্রবল ধাক্কা আসতে বিনোদিনীর পা ফসকে যায়। মুহূর্তের মধ্যে গড়িয়ে একেবারে নিচে পড়ে ব্যথায় ছটফট করতে থাকে সে। মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে তার, কিন্তু তখনও অর্ধ চেতনাহীন অবস্থায় তার কানে ভেসে আসছে এক ভৌতিক হাসি। ওলট পালট অরিজিনালসে আমাদের আজকের নিবেদন
রিয়া দাসের কলমে অশরীরীর কবলে। গল্পের শেষে থাকছে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আহ, একটু জল খাবো। জল, বিনোদিনী, একটু জল। তোমার জ্ঞান ফিরে এসেছে। জল খাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে আমাকে একটু উঠিয়ে দাও। হ্যাঁ, একটু এই তো উঠিয়ে এই তো। দাও। নাও নাও নাও, জলটা খাও। আহ, আহ, মাথাটা কেমন যন্ত্রণা হচ্ছে। ও কমে যাবে। আহ, তুমি এখন বিশ্রাম করো। কি হয়েছিল আমার? কি হয়েছিল? কাল সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছো তো, সেই তখন থেকে জ্ঞান হারিয়েছো। পুরো একটা দিন হয়ে গেল। এই এখন রাতের বেলা হুঁশ ফিরলো তোমার। কি বলছো? ও হ্যাঁ, 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 মনে পড়ছে আমার। কেউ একজন ছিল, আমায় ধাক্কা দিয়েছিল। মানে কি বলছো এসব? হ্যাঁ গো, সত্যি বলছি, সত্যি বলছি, আমায় কেউ ধাক্কা দিয়েছিল। কিন্তু কে? আমি দেখতে পাইনি, কিন্তু বিনোদিনী, তুমি পা পিছলে পড়ে গিয়েছিলে। তোমার কত ভুল হচ্ছে। আর তোমায় যদি কেউ ফেলেই থাকে, কে ফেলবে? সবাই তো যে যার কাজে বাইরে ছিল, আর আমি তো নিচেই ছিলাম। কেউ গেলে আমি তো দেখতে পেতাম। কিন্তু আমি যে স্পষ্ট শুনেছিলাম। আরে আমার কথা শোনো, এখন বেশি কিছু ভেবো না। রাত হয়েছে তো, ঘুমিয়ে পড়ো। সকালে উঠে দেখবে ব্যথা কমে গেছে। বিনোদিনী আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। কৃষ্ণপুর গ্রামের জমিদার এই উপেন চক্রবর্তী। স্ত্রী বিনোদিনী, আর ওনার বয়সের পার্থক্য একটু বেশি। আসলে বিনোদিনীর বাপের বাড়ি খুব একটা সচ্ছল ছিল না, তাই জমিদার মশাইয়ের প্রস্তাব পেতেই বিনোদিনীকে তার বাবা মা আর ওই কষ্টের জীবনে না রেখে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 14। বিনোদিনীকে বড্ড ভালোবাসেন তার স্বামী। আর স্ত্রীর এমন অবস্থায় বড্ড চিন্তিত হয়ে পড়েছেন তিনি। বিনোদিনীকে ঘুমিয়ে পড়তে দেখে একটু মনটা শান্ত হলো তার। ধীরে ধীরে তাঁরও চোখ দুটো বুজে এলো। কি গো, কি হলো? কষ্ট হচ্ছে? হঠাৎ গঙ্গানির তীব্রতায় উপেনবাবুর ঘুমটা একবার ভেঙেই গেল। বিনোদিনীর দিকে তাকাতেই তিনি যা দেখলেন, তাতে ওনার শরীরটা একেবারে কাঠ হয়ে গেল। এ কি হচ্ছে ওনার স্ত্রীর সাথে? বিছানায় শুয়ে থাকা অবস্থাতে বিনোদিনীর শরীরটা বিভৎসভাবে কেঁপে চলেছে। মাঝে মাঝে খিঁচুনি দিয়ে উঠছে তার শরীর। দুটো চোখ একেবারে উল্টে গেছে, শুধু সাদা অংশটুকু দেখা যাচ্ছে। বিনোদিনী, কি হলো তোমার? হে ভগবান, এ তো মৃগীর রোগ মনে হচ্ছে। কি করি এখন? এত রাতে বদ্যি কোথা থেকে আনবো? না না, তাও চেষ্টা করতে হবে। বিনোদিনীর গায়ে উনি নিজের একটা হাত রাখতে ওনার শরীরটা যেন আরো বেশি খিঁচুনি দিয়ে উঠতে লাগলো। ভয়ে নিজের হাতটা সরিয়ে নিলেন। ঘরে টিমটিমে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় তিনি দেখলেন বিনোদিনী এবারে উঠে বসেছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে ওনার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। হঠাৎ বিনোদিনীর এই রূপ পরিবর্তন দেখে আঁতকে উঠলেন উপেন। না, কি হলো গো তোমার? এসব কি হচ্ছে? বিনোদিনী। এরপর মুহূর্তে সেই হাসি থেমে গেল। আবারও সেই খিঁচুনি শুরু হলো তার। কিন্তু এবারে বিনোদিনীর গলা থেকে কিছু যেন বেরিয়ে আসতে চাইছে। প্রবল গোঙানির সাথে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে তার গলা থেকে।
ঝড়ের বেগে সেই কুণ্ডলী বন্ধ দরজা ঠেলে বেরিয়ে এলো। ঠিক তারপরেই আবার বিনোদিনী চেতনাহীন অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ল। কি গো, কথা বলো, কি হলো তোমার? এসব কি দেখলাম আমি? এ কোনো সাধারণ ঘটনা নয়। হঠাৎ করে কিভাবে এসব? তার মানে বিনোদিনী যা বলেছিল তা কি সত্যি? তাই যদি হয় তাহলে না, দেরি করলে চলবে না। আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। মা, আমি চকলেটটা খাবো, দাও না, একটুখানি খাবো, দাও না। কি হচ্ছে কিরিয়ন? তুমি একটু আগেই একটা চকলেট খেলে, আবার এখন বায়না করছো? আমি কিন্তু খুব রাগ করছি এবার। দাঁতে যখন পোকা হবে তখন বুঝবে। না, দাও না, দাও না, একটুখানি দাও না চকলেট, আমি চকলেট খাবো, কি গো? একটুখানি। আরে তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। দাও আরে বাবা, না। আমি কি বলবো? জানো না বাচ্চারা বাইরে বেরোলে এরকম বায়না করে? সামলাতে যখন পারবে না তখন নিয়ে বেরিয়েছো কেন? একটুখানি, কি হয়েছে তোমার? একটুখানি খাবো। এইভাবে কেন কথা চকলেট বলছো? দাও না, একটুখানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা এখন কোথায় যাচ্ছি জানো তো? দাদাইয়ের বাড়িতে যাচ্ছি। ওখানে দিদুনও আছে, মামা আছে। ওখানে গেলে দেখবে দিদুন অনেক কিছু রান্না করে রেখেছে। এখন চকলেট খেলে ওই ভালো ভালো খাবারগুলো যে আর খেতে পারবে না। তাই ঠিক আছে, আমি খাবো না এখন, পরে কিন্তু খাবো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি আর ভালো মন্দ রান্না করবে? ছেলেটাকে জন্মের সময় তো দেখতে এলো না, এখন নাকি মেনে নিয়েছে। যত সব নাটক। আজকে তো আবার না জানিয়ে সারপ্রাইজ দিতে এসছে। বাবা, হ্যাঁ, এমনি নয় আবার অমনি। শোনো, ছেলেটার মনে ভুল ভাল আশা জাগিয়ে দিও না। কিসের সম্মুখীন হতে হবে তার কোনো ঠিক নেই, আবার ভালো মন্দ রান্না। আর তোমার বাবা, সে তো আর এক ধাঁচের লোক। আচ্ছা, আমার বাড়ির লোককে নিয়ে তোমার এত কি সমস্যা বলো তো? তুমি আবার এটা জিজ্ঞেস করছো? হ্যাঁ, একবারও তো নিজে থেকে বাড়িতে ডাকলো না। আমি তো বিয়ের প্রথমেই বলে দিয়েছিলাম তোমার বাড়িতে আসলে শুধু তুমি আসবে, আমি নই। আর তখন কি বলেছিলে? তুমি না গেলে আমি যাব না। হ্যাঁ, যেখানে আমার বরের সম্মান নেই সেখানে আমি যাব না। বাবারে বাবা, হয়ে গেল, সব হয়ে গেল। 10 বছর পরে এসে ভুলে গেলে আগের অপমানগুলো? এখন না এলেই ঝগড়া হবে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো, এই সমস্ত পুরনো কথা মনে রেখে কি হবে বলো? তখন তোমায় পছন্দ করতো না, তাই বাবা অমন ব্যবহার করে ফেলেছিল। এখন তো সব ঠিক হয়ে গেছে বলো, তাহলে আর রাগ করে থেকে কি হবে? এই দেখো, যাচ্ছি, চুপচাপ চলো। এসব নিয়ে আর বেশি কথা কিন্তু বাড়িও না। আমার মাথাটা বিগড়ে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, তাই চুপচাপ চলো। কৌশিকের এক প্রকার ধমক খেয়ে চুপ করে গেল রেণুকা। উপেনবাবু আর বিনোদিনীর বড় মেয়ে রেণুকা। কলকাতা শহরের নামকরা এক পুলিশ অফিসার কৌশিক ব্যানার্জি কর্মসূত্রে কয়েক বছর আগে কৃষ্ণপুর গ্রামে এসেছিল। আর সেই থেকেই রেণুকার সাথে তার আলাপ পরিচয়, আর তারপরে প্রেম। উপেনবাবু মেয়েকে কাছাকাছি কোথাও গ্রামেই বিয়ে দিতে চেয়েছিলেন। শহুরের ছেলেপুলে ওনার ঠিক পছন্দ ছিল না, তাই বাড়িতে না জানিয়েই পালিয়ে বিয়ে করেছিল রেণুকা। রেণুকার বাড়ির লোক বিষয়টাকে মেনে নেয়নি। প্রায় অনেক বছর নিজের পরিবারের সাথে যোগাযোগ ছিল না তার। তবে রেণুকার সন্তান হওয়ার পর এই প্রথম তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে আসা। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল তাকে। তারপর নাতির মুখ চেয়ে উপেনবাবুর সম্পর্কটাকে মেনে নেন। তারপরে সমস্ত যোগাযোগ ওই টেলিফোন মারফতই হতো। আর আজ না জানিয়েই বাড়িতে সবাইকে চমক দিতে যাচ্ছে তারা। এ কি অবস্থা তোমার মা? আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না। আরে না রে, ঠিক আছি এখন। কাল তো প্রচণ্ড যন্ত্রণায় ছিলাম,
আজ তাও কম আছে। ও মা, এটা আমার নাতি রিয়ন তো। বাবা বাবা বাবা, চাঁদপানা মুখটা যেন দেখলেই সুস্থ হয়ে যাচ্ছে শরীরটা। তোরা তো আমাকে একেবারে অবাক করে দিলি। এই তোর বাবাকে বলছিলাম সেদিন তোদের ডাকার জন্য। রেনুমা, তুই যে জামাই বাবা আর নাতিটাকে নিয়ে এখানে আসছিস সেটা একবার জানাবি তো। কেন বাবা, তুমি কি খুশি হওনি? কি যে বলিস তুই, খুশি কেন হব না? আসলে তোর মায়ের এই অবস্থা তো ও কোনো ব্যাপার নয়, মা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমরা এখানেই থাকছি। কি গো, বলো। কথাটা শুনে কৌশিকের মাথায় আগুন জ্বলে ওঠে, কিন্তু সবার সামনে আর মুখ খুলবে তাই ঘাড় নেড়েই সম্মতি জানালো। কিন্তু হঠাৎ রিয়নের বায়না শুরু হলো। মা, আমি বাইরে খেলতে যাব। তুই তো কিছু চিনিস না এখানে। আরে হ্যাঁ হ্যাঁ, যাক না, এখানে হারানোর কোনো ভয় নেই। সমস্ত বড় দরজা বন্ধ, আর বাগানে চিন্ময় আছে, ওর সাথে খেলবে খন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তবে। মামার সাথেই খেলবে, কিন্তু দুষ্টুমি করবে না একদম। আচ্ছা মা, তুমি সিঁড়ি থেকে কিভাবে পড়লে বলো তো? বিনোদিনীকে বিশ্রাম করতে বলে উপেনবাবু নিজেই প্রথম থেকে সবটা বললেন। সমস্ত ঘটনা শুনে দুজনের চোখ একেবারে কপালে উঠে গেল। এদিকে রিয়ন ছুটতে ছুটতে বাগানে এসে পৌঁছেছে। মা যে বলল এখানে মামা আছে, কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আশপাশটা ঘুরেও সে কোথাও কোনো মানুষের চিহ্ন পেল না। পিছন ঘুরতেই সে দেখতে পেল বাগানের পিছন দিকে একটা ভাঙা সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। আমার মনে হয় মামা ওই উপরেই গেছে, আমিও যাই দেখি। এক ছুট দিয়ে সে সিঁড়ির কাছে পৌঁছে গেল। তরতর করে উপরে ছাদে উঠে পড়ল। উপরে উঠতেই রিয়নের কানে কিছু শব্দ এলো। আমরা করি খেলা, এই ছেলেটা এখানে মনে হয় কেউ খেলছে, কিন্তু কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন। ছাদের মাঝখানটা যেতে আচমকা পিছন থেকে আবারও একটা শব্দ পেল সে। একটু যেন ভয় পেয়েই গেছিল সে। কে তুমি? এখানে কি করছো? তোমরা এখানে খেলছিলে একটু আগে, ওই যে মেলা মেলা। হ্যাঁ, তুমি খেলবে আমাদের সাথে? আমাদের তোমাকে লাগবে তো। তোমরা নিবে আমাকে খেলতে? হ্যাঁ, এসো 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 না, এসো না। মেলা মেলা মেলা, আমরা করি খেলা। রিয়ন, রিয়ন, কি করছো তুমি ছাদে একা একা? একা একা ঘুরে এখানে মেলা মেলা খেলছো? কাকে বলে ছাদে এসেছো তুমি? আর তোমার মামাই বা কোথায়? মা, আমি মামাকে বাগানে খুঁজেই পাইনি, ভাবলাম এই ছাদে এসেছে, তাই আমি এলাম এখানে। আর আমি তো একা একা খেলছি না, আমার সাথে তো এরাও খেলছে। কি বলছো? কারা? এখানে আর কাউকে তো দেখতে পাচ্ছি না আমি। আরে এই তো মা। যা, কোথায় গেল? এখানেই তো আমার সাথে খেলছিল। উফ, নিচে চলো, এমন বাজে মজা আমার সাথে আর করবে না। কিন্তু মা। আর কোনো কথা নয়, নিচে চলো, খাবার সময় হয়ে গেছে। রেণুকা ছেলেকে নিয়ে নিচে নামতেই যাচ্ছিল, কিন্তু তখনই পিছন থেকে সেই তিনটে বাচ্চা মেয়ে কিছু একটা বলে উঠল। রিয়ন, কাল কিন্তু আবার আসবে খেলতে, হ্যাঁ? শুধু রিয়নের কানেই বাজতে থাকলো কথাগুলো। একবার পিছন ঘুরে দেখতেও গেল, কিন্তু কাউকে দেখতে পেল না সে। নিচে এসে যথারীতি খাওয়ার পর্ব শেষ করে খানিক ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলা গল্পগুজব করেই কেটে গেল তাদের। এই রেণুকা, তোমার কি বোধ বুদ্ধি সব চলে গেছে নাকি? মানে কেন? না মানে কোনো বলা নেই কওয়া নেই হুট করে বলে বসলে যে যতদিন না মায়ের শরীর ঠিক হচ্ছে ততদিন আমরা থাকবো। আরে বাবা, আমার অফিসের কাজগুলো করবে কে? দেখছই তো মায়ের এরকম অবস্থা। কিসের অবস্থা? উনি তো দিব্যি সুস্থ আছেন। দুদিন পরে ওনার মাথার পট্টিটাও খুলে দেবেন। আর কি সমস্ত কথা বলছে এনারা, ভূত প্রেত এটা সেটা। হ্যাঁ না গো,
বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। তুমি এসব বিশ্বাস না করলেও আমি তো করি। কি করে ফেলে দিই বলো তো কথাগুলোকে? জানো, আজকে না রিয়ন দাদা ভাই, রেনুমা, জামাই বাবা, তোমরা কখন আসবে নিচে? মিনু খাবার বেড়ে দিয়েছে আমাদের, এসো। হ্যাঁ, যাই বাবা। এই রিয়নটা এত দুষ্টু হয়েছে না, সেই তুমি বললে ওকে বাগানে গিয়ে খেলতে চিন্ময়ের সাথে, ও ওকে দেখতে না পেয়ে সোজা সেই দিকের ছাদে চলে গিয়েছিল। গিয়ে দেখলাম বাবু একা একা খেলছে সেখানে। কি, ছাদে? দাদু ভাই, ওই ছাদে আর কখনো যাবে না, বুঝেছো? কেন বাবা? আসলে ছেলে মানুষ তো, কোথাও কিছু হয়ে গেলে, আর ওখানে সবার যাওয়াই নিষেধ। কেন? মানে দেখছো তো এইসব ঘটনা ঘটছে, আর ছাদের মধ্যে ভূত প্রেতের আড্ডা বেশি থাকে। কথাটার কোনো মানে খুঁজে পেল না কৌশিক। কেমন যেন এড়িয়ে গেলেন উপেনবাবু। আবারও একটা প্রশ্ন করে বসল নিজের শ্বশুর মশাইকে। আসলে পুলিশ অফিসার তো, রহস্য সামনে চলে এলে সেটা উদ্ঘাটন করতে তৎপর হয়ে ওঠে সে। আচ্ছা, আপনি যে তখন ভূতের ঘটনা বললেন, এর আগেও কি এরকম হয়েছে? না, এরকম তো কখনো হয়নি। ঠিক আছে। যদি এর পরেও আবার এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটে, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। পুলিশ অফিসাররাও অনেক সময় ভূত তাড়াতে কাজে আসে। বেশ বেশ বেশ। আজ ঘুম আসছে না কেন, আর বড্ড ঠান্ডাও লাগছে আজকে। মনে হয় বেশ জোরেই বৃষ্টি আসবে। বাইরের দরজাটা কি বন্ধ করা হয়নি? হ্যাঁ, এই দেখি তো। হ্যাঁ, এই দেখেছো, এই মিনুটা ভুলে গেছে আজকে। হ্যাঁ, তাই তো বলি। দরজাটা বন্ধ করতে গিয়ে উপেনবাবুর চোখ গেল সোজা বাগানের দিকে। বাগানের দিক থেকে কারোর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছে। খেলবি আমাদের সাথে? হ্যাঁ, খেলবি? কিরে, আয় না। কে কে? কৌতূহলী হয়ে বাইরের দিকে এক পা বাড়াতেই ঘরের ভিতর থেকে তীব্র খিলখিলে হাসির শব্দ শুনতে পান। চকিতে পিছন ফিরে তাকান, কিন্তু কোনো শরীরের উপস্থিতি উনি দেখতে পাচ্ছেন না। এবার সেই খিলখিলে হাসি এক বিকট হাসির রূপ নিতে শুরু করেছে। মনে হচ্ছে হাসির ওই তীব্র আওয়াজ যেন ওনাকে গিলে খাবে। ভয় থরথর করে কাঁপছে তাঁর শরীর। খানিক প্রস্রাব বেরিয়ে মেঝেতে গড়িয়ে পড়েছে। পায়ে সেই ভিজে ভাবটা অনুভূত হওয়া মাত্র নিজের পায়ের দিকে তাকাতে আরো এক ঝটকা লাগলো ওনার। উনি দেখলেন পায়ের তলে একটা সাদা কাপড়ে মোড়া মৃতদেহ, আর উপেনবাবুর পায়ের চাপে ওই মৃতদেহ প্রবল আর্তনাদ করে চলেছে। কিন্তু ওই মৃতদেহ কোনো শরীরের মতো অনুভূত হচ্ছে না, যেন গলগলে মাংসপিণ্ড। ভয় ছিটকে গেলেন উনি। পায়ের নিচে এটা কার মৃতদেহ পড়ে রয়েছে? আর মৃতদেহ চিৎকার করছে কিভাবে? কাঁপা হাত নিয়ে তার মুখ থেকে কাপড়টা তুলতে শুরু করলেন। মুখটা দেখা মাত্রই সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল তার। কি এমন দেখলেন তিনি? বিনোদিনী, তুমি তো
ঘরে ছিলে এক্ষুনি, হ্যাঁ? তাহলে তাহলে এখানে না 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 বিনোদিনী। বাবা 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 কি হয়েছে আপনার বাবা? বাবা বাবা তুমি তুমি অমন করছো কেন? কি হয়েছে বাবা তোমার? তোর মায়ের এ কি হলো রে রেনুমা? আমি এখন কি নিয়ে থাকবো? বাবা 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 তুমি শান্ত হও। কি হয়েছে মায়ের? তোর মা সামনে নিস্তেজ হয়ে পড়ে আছে, দেখ। কি? কোথায়? কি বলছো বাবা? এই 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 কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বিনোদিনী, তুমি তুমি বেঁচে আছো? তাহলে ওটা? একটু আগের সামনে যে মৃতদেহ দেখেছিলেন উপেনবাবু, এখন তার কোনো চিহ্ন মাত্র দেখতে পাচ্ছেন না উনি। এসব কি হচ্ছে? কেন কেন হচ্ছে? কেন? কিছু একটা করতেই হবে আমায়। আর এভাবে সহ্য করা যাচ্ছে না। কথাগুলো বলেই উপেনবাবুর চোখ গেল বাগানের দিকে। ওটাকে ওই দেখো, এই তোমরা দেখতে পাচ্ছ? ওই তো সাদা কাপড় পরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। না না না, কোথায় কোথায়? ওখানে কেউ নেই, বাগানে কেউ নেই বাবা, আপনি ভুল দেখেছেন। আপনি 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 ঘরে চলুন, বিশ্রাম নিন, চলুন। কিন্তু কিন্তু ওখানে কেউ একটা ছিল, আমি স্পষ্ট দেখেছি। সাদা পাজামা আর জামা পরে কেউ আছে, হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি, কিন্তু অন্ধকারে মুখটা দেখতে পাইনি। বাবা বাবা তুমি তুমি কিছু একটা করো। বলছি প্রতিদিন এমন সব অদ্ভুত ঘটনা, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না বাবা। অনেকক্ষণ থেকেই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, তবে এবারে প্রবল বেগে বৃষ্টি শুরু হল। ঘরের পরিবেশ খানিক শান্ত হতেই সবাই যে যার ঘরের দিকে এগিয়েই যাচ্ছিল। ঠিক এমন সময় রেণুকার চোখ গেল সিঁড়ির দিকের দেওয়ালে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। রিয়ন দেওয়াল বেয়ে ক্রমাগত উপরের দিকে উঠে যাচ্ছে। রিয়ন, এটা কি করে সম্ভব? কি গো দেখো না ছেলেটা। এতটুকু একটা বাচ্চা কিভাবে? রিয়ন বাবু, নিচে নেমে আয় বাবা, নিচে নেমে আয়। রিয়ন থেমে যায়। ঘাটটা ঘুরিয়ে নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকাতে ভয়ঙ্কর মটমট শব্দ ভেসে আসে। তারা দেখে রিয়নের চোখ মুখ একেবারে সাদা ধপধপ করছে। হাতের নখগুলো কেমন যেন বড় বড় লাগছে। সারা শরীরে কেমন যেন সরীসৃপের মতো আঁশ ভরা চামড়া। আমি তো খেলছি, ডাকছো কেন তোমরা আমাকে? ও মা, কি হলো আমার ছেলেটার? ও এখন অনেক ছোট, ওকে ছেড়ে দাও। ওরা কিন্তু রেগে যাচ্ছে খুব। চুপ করো তোমরা, নইলেও তোমাদের সবাইকে শেষ করে দেবে। কি কি এখানে এসব কি অবিশ্বাস্য কাণ্ড ঘটে চলেছে? এই বাড়িতে এসব কি হচ্ছে? আমি এখন সব সময় ওদের সাথেই খেলবো। কি মজা, কি মজা। ওরা কারা? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যে দান। দেওয়াল থেকে এক লাফ মেরে বাড়ির দরজার সামনে পড়ল রিয়ন। মুখে একটা বীভৎস হাসি নিয়ে জন্তুর মতো 4 পায়ে ভর দিয়ে বেরিয়ে একেবারে ছাদের দিকে চলে গেল সে।
রিয়ন, রিয়ন, তারা তারা যাস না। না 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 না, থাম রেনু, ওকে ফিরিয়ে আনা যাবে না এখন। আমি এক্ষুনি তান্ত্রিক টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে রেণুকা, তুমি তোমার মায়ের সাথে থাকো রাতটা, আমি ওপরের ঘরে আছি। তাই করি। না 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 না, কিছু তো একটা এই বাড়িতে হচ্ছে। আসল রহস্যটা আমাকে জানতেই হবে। শুধু ওই তান্ত্রিকের ভরসায় বসে থাকলে হবে না, আমাকেও কিছু একটা করতে হবে। হ্যাঁ, করতে হবে। আচ্ছা, একবার ছাদে গিয়ে দেখবো। এতক্ষণ চোখ বুজিয়ে নিজের মনে কথাগুলো বলে যাচ্ছিল কৌশিক। ছাদে যাওয়ার কথাটা মাথায় আসতে চোখ খুলল সে। আচমকা মনে হলো কেউ যেন তার মাথার কাছে বসে তারই মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমিও কি পাগল হয়ে যাচ্ছি নাকি? এসব কি মনে হচ্ছে আমার? হ্যাঁ, আবার এই সময় আবার কে? জামাইবাবু, আমি। ওহ, চিন্ময়। হ্যাঁ বলো, কিছু বলবে? এসো না, ভেতরে এসো। দরজা ঠেলে ভিতরে এসে দাঁড়ালো বছর 15 ছেলে চিন্ময়, রেণুকার নিজের ভাই। বাইরের দিকটা আরও একবার ভালো করে দেখে ও খুব ধীর পায়ে এগিয়ে গেল কৌশিকের দিকে। আসলে জামাইবাবু, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো না। ভয় লাগছে। আসলে বাবা বেরোলো, মার দিদিও তো ওই নিচের ঘরে। ভাবলাম এটাই সুযোগ। সুযোগ? কি বলছো তুমি চিন্ময়? ঠিক করে বলো। আচ্ছা, তুমি কিন্তু কাউকে বলবে না, হ্যাঁ? ঠিক আছে, বলো এবার। আমি না জানি এই যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে সব জানি। কেন বলো আমায়। আসলে দিদি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই অনেক কিছু ঘটে গেছে এই বাড়িতে। কি ঘটেছে? দিদি চলে যাওয়ার পরই এই বাড়িতে না একটা নতুন কাজের লোক এসেছিল। আমি খুব ছোট ছিলাম, অত বেশি বুঝতে পারিনি ওসব। পরে আমাকে কেউ খুলে বলতেও চায়নি। আমি শুধু জানতাম ওই লোকটা খুব গরিব, আর ওনার 3টে ছোট ছোট মেয়ে ছিল। কিছুদিন পর ওরাও এই বাড়িতে আসে, কারণ ওদের নাকি এক দুর্যোগে ওদের ওই যে মাটির বাড়িটা নাকি ভেঙে গেছে। ওদের থাকার জায়গা ছিল না, তাই বাবা এই বাড়িতেই ওদের থাকতে দিয়েছিল। বছর 2 পর লোকটা ওনার 3 মেয়েকে এখানে ফেলে রেখে শহরে পালিয়ে যায়। শুনেছিলাম কোনো এক কালো ব্যবসায়ীতে নাম লিখিয়েছে নিজের। ওই মেয়েগুলো নিজেদের মতোই থাকতো এখানে। আমি তেমন খেলিনি কখনো ওদের সাথে। এই একদিন ওরা 3 জনে ওই ছাদে খেলছিল, আর কোনোভাবে ওই ছাদ থেকে পড়ে গিয়ে ওদের 3 জনেরই মৃত্যু হয়। তারপর থেকেই তো বাবা ওই ছাদে আমাকে যেতে দিত না। শুধু আমাকে কেন, কাউকেই তো যেতে দিত না। কিন্তু যত বয়স বাড়তে থাকলো, আমার সমস্ত বিষয়গুলো না আরো ভালো করে জানার আগ্রহ বাড়তে লাগলো। তাই তোমাদের আসার একদিন আগেই আমি ছাদে গিয়েছিলাম। আর সেদিন এই হঠাৎ করে গাছগুলো এমন শুকিয়ে যাচ্ছে কেন? এই তো 2 দিন আগেও এই চারা গাছগুলো কত সতেজ ছিল। এত ভালো করে দেখভাল করেও কেউ কাঁদছে নাকি? কিন্তু সবাই তো ঘুমোচ্ছে এখন। আওয়াজটা তো মনে হচ্ছে ওই ছাদের দিক থেকে আসছে।
যাব, কিন্তু ওখানে তো যাওয়াও বারণ। যদি এখন যাই, কিন্তু এখন তো আমায় দেখার কেউ নেইও, এখন যাওয়াই যাক। এ কি, এই চিলেকোটার ঘরের দরজাটাই তো তালা দেওয়া। উফ, তবে ওই কান্নার শব্দটা তো আর পাচ্ছি না। কি হচ্ছে না এসব, দূর। এখন চাবিটাও কোথায় পাবো? হ্যাঁ, ভাড়ার ঘরে সেদিন দেখেছিলাম তো। বাবা কিছু পুরানো চাবি নিয়ে ওই ভাড়ার ঘরে রেখেছিল। ওখানেই যাই, ওখানে থাকতে পারে, দেখি গিয়ে। এই তো চাবিগুলো, দেখি এটা নিয়ে যাই। এই তো, এই তো হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে। এবার আমি দেখবো এখানে আসলে কি লুকিয়ে আছে। বাবা এখানে আসতে দেয় না মোটে, দেখা যায়। বাবা, কি অবস্থা এখানে, এত ধুলো, মাকড় স্যার, চালগুলো ভর্তি হয়ে গেছে। ওরে বাবা, ওখানে অত বড় সিন্দুক! আশ্চর্য ব্যাপার তো, শুধু এই সিন্দুকটাই আছে, আর কিচ্ছু নেই। সিন্দুকটাও তো আবার তালা দেওয়া। কি আছে এই সিন্দুকটাই? হ্যাঁ, কি আওয়াজ শুনতে পেলাম না মনে হচ্ছে? হ্যাঁ, কিছুর আওয়াজ আসছে তো। কি হলো আমার সাথে এক্ষুনি? না, এটা খুলে দেখবো না, আমার কি উচিত হবে? না, কিন্তু সিন্দুকটার মধ্যে তো কিছু রয়েছে মনে হচ্ছে। খুললে বাড়ির যদি কারোর ক্ষতি হয়, আর তাদের খারাপ কিছু যদি হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো তো? না, এসব কি ভাবছি? যত সব কুসংস্কার ও অন্ধবিশ্বাস, এসব না, মানা যাবে না, এসব মানা যাবে না। এই ঘরে আলোটা কমে আসছে কেন এইভাবে? না, কি সিন্ধুকের ভেতর থেকে আবার আওয়াজ হচ্ছে তেমন? কেউ ছটফট করছে মনে হচ্ছে না? কি আওয়াজ হচ্ছে তো, সিন্ধুকটা থেকে খুলে বেরিয়ে আসে মনে হচ্ছে। না, দেখি, খুলে দেখি, আবার কেউ আটকে আছে না, খুলে দেখি। কি বিকট গন্ধ, কি গন্ধ রে বাবা! দেখি কি আছে, দেখা যাক এবার। এটা কি? এ তো মানুষের কঙ্কাল। না, কোথা থেকে এলো? কি মানুষের কঙ্কাল? হ্যাঁ। কৌশিক দেখল চিন্ময় কেমন হাঁফিয়ে উঠেছে, সাথে ওর গা থেকে দর করে ঘাম বেরোচ্ছে। চিন্ময়, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, আমি নিজে গিয়ে দেখবো বিষয়টা। আচ্ছা, তারপর তুমি সমস্ত তালা বন্ধ করে নিজের জায়গা মতো রেখে দিয়েছিলে, তাই তো? হ্যাঁ জামাইবাবু, ওই সিন্দুক খোলার পর থেকেই একের পর এক এইসব অঘটন ঘটে চলছে। আর ওই
তিনটে বাচ্চা মেয়েই মনে হয় রিয়নকে। আমার জন্যই সব হচ্ছে। আমি কেন সেদিন খুললাম দরজাটা? আমি আমি এমন ভেবো না এমন ভেবো না। শোনো, আমার মনে হচ্ছে তুমি এই কাজটা করেছো বলেই অজানা হয়ে থাকা একটা রহস্যের উন্মোচন হবে। আর আরো ভালো করেছো আমায় সাহস করে বলে দিয়ে। আমার ছেলেটার কিছু হলে আমি ওদের ছাড়বো না। আমি বেশ বুঝতে পেরেছি ওখানে অনেক দিন থেকেই কোনো মৃতদেহকে আটকে রাখা হয়েছিল, কিন্তু বাড়ির কেউ কি এই সম্বন্ধে কিছুই জানে না? আর সেদিন ওনাদের ছাদে না যাওয়ার বিষয় প্রশ্ন করতে কেমন এড়িয়ে গিয়েছিলেন, সেটা কেন? আমিও তো এই প্রশ্নের উত্তর জানতে চাই। এর উত্তর আমাকে বের করতেই হবে। আচ্ছা, তুমি ঘরে চলে যাও এখন, শান্ত হয়ে শুয়ে পড়ো, আমি দেখছি। আচ্ছা, আসি তবে। হ্যাঁ, যা করার আমাকে এখনই করতে হবে। তান্ত্রিক আসার আগেই আমায় যেতে হবে ওখানে। হ্যাঁ, যেতে হবে। হাতে একটা লণ্ঠন নিয়ে কুয়াশা ঘন অন্ধকার পেরিয়ে ক্রমশ এগিয়ে চলেছে কৌশিক। চাবির গোছা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল ছাদে, চিলে কোঠার ঘরের সামনে। লণ্ঠনের আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে জায়গাটা, আর শুনতে পাচ্ছে একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ। ধীরে ধীরে দরজাটা খুলতেই ভিতরে প্রবেশ করল সে। আবার ঝড় কেন? সাথে সাথেই বাইরে আবার কেমন যেন একটা ঝড় উঠল, যেন ভেঙে চুরে যাবে সারা পৃথিবী। এমনই লণ্ডভণ্ড হয়ে যাওয়ার মতো সেই ঝড়ের বেগ। কে আছো এখানে? সামনে এসো আমার। ভূত প্রেত যেই হও না কেন, সামনে এসো আমার। রিয়ন, রিয়ন কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? বলবো না। না বললে কি করবে তুমি আমাদের? দয়া করে তোমরা ওকে ছেড়ে দাও। নিরীহ বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? হ্যাঁ, সামনে এসো তোমরা, সামনে এসো, সামনে এসে কথা বলো। কৌশিকের প্রবল চিৎকারের পরে কেউ সামনে এলো। প্রচন্ড রাগে সে ওই সিন্দুকের ডালা একেবারে টেনে উপড়ে দিল। কিন্তু এ কি? সিন্দুকের ভিতর তো কঙ্কাল থাকার কথা। কঙ্কালের বদলে সেখানে এখন রিয়নের চেতনাহীন রুগ্ন শরীর পড়ে রয়েছে। কৌশিক তার ছেলেকে সেই সিন্দুক থেকে বের করতে যাবে, কিন্তু কেউ যেন পিছন থেকে তাকে শক্ত করে ধরে টানছে। এগোতে পারছে না সে। সমস্ত শক্তি দিয়েও সে হাত পা কিছুই নাড়াতে পারছে না। কঙ্কালটা যে আসলে সিন্দুকের পিছন দিকে রাখা ছিল তা কৌশিক টের পায়নি। এবারে সে দেখতে পাচ্ছে সিন্দুকের পিছন দিকে ওই কঙ্কাল থেকে ভেসে উঠেছে পুরনো ছেঁড়া ফতুয়া আর পাজামা পরে একটা ফ্যাকাশে হয়ে যাওয়া পুরুষ শরীর। তার মাথার মাঝখানটা কাটা, সেই মাঝখানে কাটা অংশে রক্তে লাল লাল। কাটা অংশটা একেবারে কপাল অবধি নেমে গিয়েছে, আর দুদিকে ঝুলে রয়েছে সেই কাটা মুন্ডু দুটো অংশ। মাথার চুলগুলো রক্তে ভাসছে। অত্যন্ত গভীর আর কুৎসিত দুই লাল চোখের গহ্বর, সাথে সারা মুখে শুকনো রক্ত লেগে রয়েছে। ঠোঁটে এক ভয়ঙ্কর চেরা হাসি। আর কৌশিকের দুই হাত ও পা শক্ত করে ধরে রেখেছে সেই তিনটি বাচ্চা মেয়ে। ওরা খেলার নতুন সঙ্গী পেয়েছে, আর পাবি না তুই ওকে। না 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 না, ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও ওকে। কেন কেন সবাই এইভাবে ওকে কষ্ট দিচ্ছ? আমি আমি কষ্ট দিয়েছি শুধু, আর তারা আমায় দেয়নি। যদি তুই জানতিস তবে বুঝতে পারতিস ঠিক কতটা কষ্ট তারা দিতে পারে। কি কি বললে? কে কষ্ট দিয়েছে? আচ্ছা 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 আচ্ছা, কি করতে হবে বলো? কি করলে তোমরা আমার ছেলেকে মুক্তি দেবে বলো? ওর ওর অনেক জীবন পড়ে আছে। ওকে ওকে তোমরা ছেড়ে দাও, ওকে তোমরা ছেড়ে দাও। আমি যা বলবো তুই করতে পারবি। হ্যাঁ, বলো বলো বলো, কি বলো? এই চিলে কোঠার ঘরের আসল রহস্য সমস্ত গ্রামবাসীর সামনে আনতে হবে। বল, পারবি? পারবি? কিন্তু কিন্তু কি রহস্য? আমি তো কিছুই জানি না, কিভাবে জানবো আমি? রহস্য? আমি বলবো তোকে রহস্য, আর তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে তোর ছেলেকে তুই কখনো দেখতে পাবি না, কখনো না। না 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 না, বলো 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 বলো, সবটা খুলে বলো। আমি 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 সাধ্যমতো চেষ্টা করবো। বলো, তোমরা বলো। ঠিক ঠিক 9 বছর আগে আমি এই বাড়িতে এসেছিলাম কাজের জন্য। আমার স্ত্রী এই 3 যমজ মেয়ের জন্ম দিয়েছিল, কিন্তু এত যন্ত্রণা সহ্য করতে পারেনি সে। 3টে জীবনের জন্ম দিয়ে মৃত্যুর কোলে মাথা দিয়েছিল। আমার পরিবারে আমি আর আমার মেয়েরাই ছিলাম। আগে যেখানে কাজ করতাম সেখানে চুরির অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের। মেয়েগুলোর মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য কাজ খুঁজতে এসে এই বাড়ির মুখ হলাম, আর তারপর থেকেই। কন্যাবাবু আমাদের আমাদের শেষ সম্বল। আমার বাড়িটাও শেষমেশ ঝড়ের কবল থেকে বাঁচলো না। আমার এই মেয়েগুলোকে নিয়ে আমি কোথায় যাবো কর্তাবাবু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমাদের অনেক ঘর ফাঁকা পড়ে আছে। বাগানের ওপাশে যে ওই ফাঁকা ঘরটা আছে, আজ থেকে ওখানেই তোমরা থাকবে। অনেক অনেক ধন্যবাদ কর্তাবাবু। আপনি আপনি আমাদের কাছে ভগবান কর্তাবাবু। তোরা তোরা পেন নাম কর রে। আমরা ঠাঁই পেয়েছি এত সুন্দর একটা জায়গায়। পেন নাম করবা, পেন নাম কর। হ্যাঁ বাবা। আরে আরে আরে, কি এসব? আরে ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো, অনেক বড় হও তোমরা। বিহারি, তুমি আজকে একটু ভালো দেখে রাঁধো দেখি, ওই কাতলা মাছের কালিয়া রাঁধো। হ্যাঁ আগে কর্তাবাবু, এক্ষুনি করে দিতেছি। বাবা, কি রান্না করছো গো বিহারি? এই তো কর্তাবাবু বললেন কাতলা মাছের কালিয়া রাঁধতে, ওটাই করছি। বাহ বাহ, খুব ভালো, আমার বড্ড ভালো লাগে। হ্যাঁ, সেই জন্যই তো কর্তাবাবু বানাতে বললেন। তাই বুঝি? তুমিও ভালোবাসো? মানে কি? উফ, মাছের কথা জিজ্ঞাসা করছি তো। ওই আর কি, আমরা ছোট থেকে এত ভালো খাবার খেতে পাইনি। যাই খাই তাই অমৃত আমাদের কাছে। বুঝলাম। তুমি একটা কাজ করো, আজ দুপুরে আমি চিলেকোটার ঘরে থাকব, কিছু জিনিসপত্র গোছাতে যাব, একেবারে ওখানেই খেয়ে নেব। সে কি কিনবা? কেন? একেবারে
কর্তাবাবুর সাথে খেয়ে তারপরে নয় গোছাতে যাবেন। আসলে আমার খিদেটা তেমন আজকে নেই, তাই দেরি করেই খাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই দুপুরে খাবার দিয়ে আসবো। হ্যাঁ আমি এখন আসি, বুঝলে? ও হ্যাঁ, আমাকে গিন্নিমা বলো না, আমি তোমারই বয়সী। বৌদিমণি বলতে পারো। আচ্ছা। কেমন যেন একটু এই কর্তাবাবুর স্ত্রীটা বাড়ির বউ হয়ে রান্নাঘরেই আসতে দেখি না তেমন, শুধু রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বামীর সাথে একসাথে না খেয়ে উনি আলাদা খাবে। কর্তাবাবু নিশ্চয়ই এইসব ব্যবহারে কষ্ট পান। কি আর করা যাবে, না আমি আবার আমার কাজ করি বাবা। গিন্নিমা, ও গিন্নিমা, আপনার খাবার এনেছি, একটু দরজাটা খুলুন গিন্নিমা। ও গিন্নিমা। বিনোদিনী দরজাটা খুলতেই বিহারী লজ্জায় মুখটা ঘুরিয়ে দেয়, কারণ বিনোদিনীর পরে থাকা শাড়ির আঁচল তার বুক থেকে খসে পড়েছে মেঝেতে। তার অর্ধ উন্মুক্ত বুকের গভীর খাঁজ উঁকি দিয়ে চলেছে। এ বাবা, এ আপনার কি অবস্থা? ক্ষমা করবেন গিন্নিমা, আমি না বুঝতে পারিনি। আপনার খাবারটা দিতে এসেছিলাম তো, কিছু মনে করবেন না। কোনো ব্যাপার নয় বিহারী, তুমি এমন ভাবে ডেকে চলেছিলে, আমি শাড়িটা পরার ভালো করে সুযোগই পেলাম না। আপনি খাবারটা নিন তাড়াতাড়ি, আমার না অনেক কাজ আছে, আমার যেতে হবে। ঠিক আছে, আমি এখন। কি আশ্চর্য, এদিকে ঘুরে আমার দিকে একটু দেখো না, ভিতরে এসে খাবারটা রেখে যাও। আবার ভিতরে? ঠিক আছে, এই নিন, রেখে দিয়েছি। হ্যাঁ, আমি আসি। ঠিক আছে। দরজার বাইরে বেরোতেই যাবে, ঠিক সেই সময় বিনোদিনী দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়, আর তার বুকের গভীর খাঁজকে যেন আরো বেশি উঁকি দিতে সাহায্য করছে বিনোদিনী। কি করতে চান আপনি গিন্নিমা? কি করতে চান আপনি? তোমাকে বলেছি না গিন্নিমা বলবে না। আমাকে যেতে হবে গিন্নিমা, কর্তাবাবু খুঁজবেন না হলে। আপনি শাড়িটা একটু ঠিক করে নিন না। বিনোদিনী কোনো কথাই শুনল না, উপরন্তু বিহারীর হাতটা টেনে নিজের বক্ষ যুগলে ইচ্ছাকৃত স্পর্শ করা। ছাড়ুন, কি করতেছেন আপনি? ছাড়ুন আমার হাত, কেউ যদি দেখে না কি অঘটন ঘটবে আপনি বুঝতে পারছেন না? কি কি কেউ আসবে না। আমার মতো সুন্দরী কাউকে বদ্ধ ঘরের ভেতরে দেখে তোমার লোভ হচ্ছে না? আমার শরীরের স্পর্শ পেয়ে তুমি কিচ্ছু অনুভব করছো না? আপনি বিবাহিত, ভুলে গেছেন? কর্তাবাবু আপনাকে অনেক বিশ্বাস করেন। এই রাখো তো তোমার কর্তাবাবুকে, পুরো ভাম একটা, কোনো রসকস নেই, শুধু ঐশ্বর্য দিয়ে কি মন ভরে? শরীরের চাহিদা যে ওনার পক্ষে মেটানো সম্ভব নয়। তোমার বড্ড সুন্দর লাগে আমার বিহারী, কত সুন্দর এই মুখ, তোমার এই সুগঠিত পুরুষালী শরীর দেখে না আমার দিকে দেখো, দেখো না আমার বুকের কম্পন অনুভব করছো তুমি? আমার যেতে দিন না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার যেতে দিন, আমার যেতে দিন। না না, আমার শরীর তোমার স্পর্শ চাইছে বিহারী, স্পর্শ চাইছে। ছাড়ুন না। আরে ধস্তাধস্তিতে দুজনের পরনের পোশাক একেবারে ছিঁড়ে যায়, দুজনেই প্রায় অর্ধনগ্ন অবস্থায়। অবশেষে বিহারী তাকে ঠেলে সরিয়ে দিয়ে দরজা খুলে দেয়, আর ঠিক সেই মুহূর্তেই বিনোদিনীর ডাক আসে। বিনোদিনী, বিনোদিনী, পরে করবে বাকি কাজ, এখন ঘরে চলো। বিনোদিনী, বিনো, এসব কি হয়েছে?
তোমাদের এই অবস্থা কি করে? আমার সব সম্মান কেড়ে নিল গো। ও আমার এই অবস্থা করেছে। আমি আমি এই নতুন শাড়িটা পরে দেখছিলাম, আর ও এই ঘরে ঢুকে জোর করে বিহারি, তোর এত বড় সাহস! তুই আমার স্ত্রীর সাথে এই রকম নোংরা খেলা খেললি? তুই এত নীচ! আমি তোকে বিশ্বাস করতে পারছি না। না বাবু, না বাবু, উনি মিথ্যে কথা বলছেন। আমি এসব কিছু করিনি বাবু। উনি জোর করে নিজে আমার উপর বাঁচবি ঝাঁপিয়ে বলে পড়েছিলেন। বিনোদিনীর চরিত্রে কলঙ্ক লেপে দিচ্ছিস? লজ্জা করে না তোর? এর শাস্তি তুই পাবি। বিচার করুন বাবু, আমি এরকম কিছু করিনি বাবু। আমি নির্দোষ বাবু। চুপ! আমার কথা বিশ্বাস করুন বাবু। চুপ! বিহারীকে কিছু বলারই সুযোগ দিলেন না উপেনবাবু। বদ্ধ পাগল হয়ে উঠছেন তিনি। কোনো কিছু না ভেবে ঘরের মধ্যে থাকা কাটারিটা তুলে সজোরে একটা কোপ বসিয়ে দিলেন বিহারীর মাথার মাছ বরাবর। দু চালা হয়ে গেল তার কপালের দিকটা। ঝরে পড়া রক্তে ভিজে গেল বিহারীর পুরো শরীর। তীব্র আর্তনাদ করে মেঝেতে শুয়ে পড়ল সে। এই খবর বাইরে ছড়িয়ে গেলে কি হবে? যাবে না বাইরে, এর ব্যবস্থা আমি করব। ওনাদের পারিবারিক তান্ত্রিক দিয়ে আমাকে এই ঘরেই, এই সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখলো, যাতে আমার অতৃপ্ত আত্মা কখনো বাইরে না বেরোতে পারে, তার ব্যবস্থা করলো। সেদিন এই সমস্ত ঘটনা আমার একটি মেয়ে আড়ালে দেখেছিল। বাচ্চা মেয়েটার এসব কিছু বোধগম্য হলো না, তাই ভয়ে চুপ করে রইল। কর্তাবাবুর স্ত্রী এটা জানতে পেরেছিলেন, তাই উনি ভয় পেয়ে গিয়েছিলেন যদি আমার মেয়ে সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয়। তাই দিনের পর দিন সবার চোখের আড়ালে অত্যাচার করত। একদিন ওরা 3 জন খেলতে এসেছিল এই ছাদে। সেদিন সুযোগ পেয়ে বিনোদিনী ছাদ থেকে ফেলে দিল তাদের। সবাই জানলো খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মরেছে ওরা। আমার বিষয়ে সবার কাছে মিথ্যে অপবাদ রটিয়ে দিল কর্তাবাবু। এই বাড়ির ছোট ছেলে আমাকে এই সিন্ধুক থেকে মুক্তি দিয়েছে বটে, কিন্তু আসল সত্যি সবাইয়ের সামনে না আসা অবধি আমার যে মুক্তি হবে না। এই বাড়ির মানুষগুলো এতটা নৃশংস কাজ করলো, আমার বিশ্বাসই হচ্ছে না। তবে এই জন্যেই কথাগুলো সেদিন এড়িয়ে যাচ্ছিলেন ওনারা। ঠিক 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 ছি ছি, এমন মানুষদের নিজের সাথে সম্পর্কে বেঁধেছি আমি। ছি ছি ছি, লজ্জা হচ্ছে, আমার লজ্জা হচ্ছে। এবার বাকি কাজ তোমায় করতে হবে। আজ ওই তান্ত্রিককেই খবর দিতে গেছেন কর্তাবাবু যে যে আমায় এইখানে বন্দি করেছিল। ভোর রাতে বাইরে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে। আর ঠিক সেই সময় রেণুকা বাড়ির বাইরে কিছু একটা আওয়াজ পেল। কই গো, কে কোথায় আছো? দেখো দেখো, বাবা এসেছেন। এই আরে সবাই এসো। কোথায় আছে তোর নাতি? নিয়ে চল আমায়। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমার ছেলেটাকে বাঁচান বাবা, বাঁচান। কাঁদিস না, কাঁদিস না, সে কারণেই এসেছি আমি। আমিও যাব না, ওখানে এতগুলো মানুষ গেলে ক্ষতি হতে পারে। শুধু আমি আর উপেন বাবু যাবে। ছাদে যেতেই
দুজনের চোখ একেবারে ছানা বড়া। দরজার তালা খোলা, এসবের মানে কি? কে করলো এই কাজ? তোকে শুধু বলেছিলাম এই ঘরের ধারে কাছে যেন কেউ না আসে, তুই সেটাও করতে পারলি না। না, কিন্তু আমি তো। ইতিমধ্যেই দরজা খুলে বেরিয়ে এলো কৌশিক। তুমি? তোমার সাহস তো কম নয়। আমি বারণ করেছিলাম এখানে আসতে, তুমি তাও। থামুন, থামুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন পুলিশ, আর পুলিশ রহস্যের জাল ভেদ করতে সব জায়গায় যেতে পারে। তাই কৌশিক! উপেনবাবুর চিৎকার ছাপিয়ে ঘরের ভিতর থেকে ভেসে আসছে অট্ট হাসির শব্দ। এবার সব আমার হাতের বাইরে হয়ে গেছে, কোনো কিছুই আর এই আত্মাগুলোকে আটকে রাখতে পারবে না। এবার সবাই মরবে। না, কি বলছেন বাবা? না না না, আপনি একজন খুনি, আর খুনির প্রাপ্য সাজা নিশ্চিত। সঙ্গে সঙ্গে প্রচন্ড চিৎকার করে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো বিহারীর আত্মা, আর তার হাতে সেই কাটারি যা দিয়ে উপেনবাবু ওর মাথার 2 ভাগ করে দিয়েছিলেন। এবার তৈরি হ, তোর শরীরে টুকরো টুকরো করব। কাটারির 100 কোপে টুকরো টুকরো করতে লাগলো উপেনবাবুর শরীর। উপেনবাবুর আর্তনাদ শুনে ছুটে এলো বিনোদিনী, রেণুকা আর চিন্ময়। তান্ত্রিক সুযোগ বুঝে দিল এক ছুট। এই অবস্থা কে করলো? কে করলো? এভাবে কি করে হলো? বিনোদিনী, আজ ইচ্ছে করছে না নিজের শরীরের চাহিদা মেটাতে? কে 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 তুমি? কি বলছো এসব? আমার স্বামীকে কেন? আমার স্বামীকে কেন? এখনো নাটক করবি? আর তো নাটক করতে দেব না। কৌশিক, কৌশিক, এসব কি? না 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 না, দেখো সবাই তার কর্মের ফল ভোগ করছে। তুমি এখানে বাধা দিও না রেণুকা, বাধা দিও না। বিনোদিনীর শরীরটা ধীরে ধীরে ভেসে উঠছে বাতাসে, ব্যথায় কুঁকিয়ে উঠছে সে। সত্যিটা নিজের মুখে স্বীকার কর বিনোদিনী, বল সেদিন আমি নির্দোষ ছিলাম। বল তুই আমাকে ফাঁসিয়েছিলি। বল আমার ছোট ছোট মেয়েগুলোকে আসলে তুই মেরেছিস। বল তোমার মেয়েদেরও আমি মেরেছি। এবার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এত সহজে যে বিনোদিনীর মুক্তি নেই। বিহারী তার শরীরটাকে নিয়ে বারংবার আছাড় মারতে থাকল। রক্তে ভেসে গেল পুরো ছাদ। ধীরে ধীরে শান্ত হলো বিহারীর আত্মা। এবার আমার মুক্তি। বাবু, তোমার ছেলেকে ফিরিয়ে দিলাম তোমার কাছে। আর কেউ বিরক্ত করবে না ওকে, আর কেউ বিরক্ত করবে না। রিয়ন, রিয়ন কোথায়? কোথায় ও? ঘরের ভেতর। যাও, ওকে নিয়ে এসো, যাও। ধন্যবাদ বাবু, কিন্তু এখনো যে আরো একটা কাজ বাকি। রাম 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 রাম। কোথায় পালাচ্ছিস?
তোর শাস্তি যে এখনো বাকি। রেণুকা সবটা জানার পর নিজের মা বাবার প্রতি ঘেন্না চলে আসে তার। আশেপাশের গ্রামবাসীরা এই সমস্ত ঘটনা টের পেয়েছিল। রেণুকা বুঝল সবকিছুই হয়েছে পাপের ফল হিসেবে। কষ্ট হলে তাকে মেনে নিতে হলো। চিন্ময় বিহারীর সেই কঙ্কাল আগুনে পুড়িয়ে দিল। ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো বিহারী আর 3টি মেয়ে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, বিহারীর কটি মেয়ে ছিল? শুনছিলেন আজকের নিবেদন অশরীরীর কবলে। গল্পকার রিয়া দাস, বিনোদিনী সঙ্গীতা, উপেনবাবু মিঠুন, রিয়ন রিয়া, রেণুকা চন্দ্রিমা, কৌশিক শুভম, চিন্ময় দীপঙ্কর, কালীচরণ দীপঙ্কর চ্যাটার্জি এবং অন্যান্য চরিত্রে অয়ন, সৃজিতা, রিয়া। বিহারী গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রনিত, পোস্টার ডিজাইনে মুরালি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্যে বি সেফ, স্টে কানেক্টেড।